রাত তখন ঠিক কটা তা জানি না, কিছুটা তন্দ্রা আচ্ছন্নের অনুভূতি হচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ ওই আয়নাটির মধ্যে কেউ যেন হেঁটে ঢুকে গেল। সোজা আয়নার সামনে যেতে আমি আতকে উঠলাম। এ কি, এটা আমি কি দেখছি? আয়নার ভেতরে যেন গোটা একটা জগৎ বিরাজ করছে, আর তার ভিতরে কিছুটা দূরে একটা লোক হেঁটে যাচ্ছে। রবিবার সকালে সাপ্তাহিক বাজার সেরে হেদুয়া স্ট্রিট ধরে হেঁটে যেতে যেতে হঠাৎ দেওয়ালে সাঁটানো একটি বিজ্ঞপ্তি দেখে অজানা আকর্ষণে থমকে দাঁড়ালাম। তাতে বড় বড় হরফে লেখা, কলকাতায় প্রথমবার রেয়ার অ্যান্টিক আইটেম অকশন ফেস্টিভ্যাল, স্থান ক্লাইভ ভবন, প্রত্যহ সন্ধ্যা 5টা হইতে রাত্রি 9টা, 14 থেকে 16 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটি সংগঠিত হইবে, প্রবেশ অবাধ। 14 থেকে 16 মানে আজই তো 16 তারিখ। তার মানে আজই তার শেষ দিন। এমনিতেও পুরানো জিনিসপত্রের উপর খুব একটা নেশা আমার নেই বললেই চলে। ছুটির দিন, তাই ঘরে বসে থাকার চেয়ে বিকেলে একটিবার ঘুরে এলে নেহাতি মন্দ হয় না। দুপুর গড়াতেই সময় মতন ক্লাইভ ভবনে পৌঁছে গেলাম। ভেবেছিলাম যা, তার তুলনায় অনেক লোকের সমাগম ঘটেছে এখানে। একেই আজ শেষ দিন, তার উপরে আজ রবিবার, তাই উৎসাহী লোকেরা একে অপরের সঙ্গে ক্রমাগত খোঁতাখুতি করতেই ব্যস্ত। নানান রকমের দেশি বিদেশি ভাস্কর্য, মুদ্রা, আসবাবপত্র, আরও কত কিছু। সত্যি না এলে অনেক কিছুই অজানা থেকে যেত। এসবের মাঝে একটা অদ্ভুতদর্শী আয়না নজরে এলো। আয়নাটা দেখতে ভারী অদ্ভুত, অদ্ভুত কতগুলো খোদিত নকশা এটাকে আরও বেশি আকর্ষিত করছে আমাকে। আশ্চর্যের বিষয় হলো, বেটেঘাটো গছের এই বিক্রেতা লোকটি এই একটিমাত্র জিনিস বিক্রি করতে এসেছেন। ওনার কথা থামিয়ে হঠাৎ ভিড়ের মাঝখান থেকে অপ্রত্যাশিতভাবে আমি বলে উঠলাম, 8,000। লোকটি আবার দর হাঁকতে লাগলেন। তবে এবারে আমার উদ্যোগে দাম দেওয়ার জন্য কেউ অগ্রসর হলেন না। মোটামুটি খুশি খুশি মনে কাঙ্ক্ষিত জিনিসটাকে ঘরে নিয়ে এলাম। তার স্থান নির্ধারণ করলাম বৈঠকখানার ঘরে। দিন কয়েক পর সন্ধ্যাবেলা বন্ধু শাশ্বতকে ডেকেছিলাম আয়নাটা দেখানোর উদ্দেশ্যে। পুরানো জিনিসের উপর তার অগাধ জ্ঞান। সাহেবরা সে কবেই দেশ ছেড়ে নিজ দেশে পগার পার দিয়েছে, তবে শাশ্বতকে দেখলে মনে হয় তেনাদের গতিবিধি এখনো বর্তমান আছে এদেশে। কোট, প্যান্ট, মাথায় টুপি, যেমনি লম্বা তেমনি চওড়া, তার উপরে তেমনি গায়ের রং, পুরো দোস্তর যেন সাহেব। কি রে, এসবের প্রেমে কবে থেকে পড়তে শুরু করলে? আর ভাই, রোববার একটা বিজ্ঞাপন দেখে এক প্রকার কৌতূহলবশত দেখতে গিয়েছিলাম। ও সব প্রেম টেম কিছু না। ভাবলাম আমার বৈঠকখানার ঘরে এটাকে রাখলে ঘরের শোভা আরও দ্বিগুণ হবে, তাই নিয়ে এলাম। আমি লক্ষ্য করলাম শাশ্বত সেটাকে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে সোফায় এসে বসল। কিছুক্ষণ চুপ থাকবার পর ও আবার বলা শুরু করলো। আধুনিক আয়না জার্মানদের হাত ধরেই ব্যবহৃত হওয়া শুরু হয়েছিল, তবে মজার বিষয় তারও আগে ভারত, চীন, মিশর, মেক্সিকোতেও দর্পণ ব্যবহৃত হতো, তবে আধুনিক আয়নার মতো এতটা স্বচ্ছ হতো না। তবে একটা জিনিস বলবার আছে, তখনকার দিনে আয়নাকে অধিকাংশ সময় অভিশপ্ত মানা হতো। চীনের গৃহস্থ ঘরগুলির বাইরেই এসবের স্থান হতো। মনে করা হতো এই দর্পণের অপর প্রান্তে নাকি শয়তানের বাস। এরই মাঝে ঘরের নিস্তব্ধতা ভেদ করে রঘু কাকার উদয় হলো।
কর্তা, অনেক রাত হলো, আপনি শুয়ে পড়েন, কিছু দরকার হলেই ডাক দিবেন, আমি ঘুমোতে গেলুম। আজ উঠি ভাই, অনেক রাত হলো, দোলন অপেক্ষা করছে হয়তো, আসলাম রে। রঘু কাকা, শাশ্বতকে একটু এগিয়ে দিয়ে আসুন না। রঘু কাকা শাশ্বতকে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আজ ঠান্ডাটাও খুব পড়েছে। দিনের তুলনায় রাতের ঠান্ডার দাদারগিরির বারবারন্তে ঠেলায় গায়ে কাশ্মীরি শালটা জড়িয়ে বৈঠকখানার বুকশেলফ থেকে একটা ভৌতিক গল্পের বই পড়ে নিলাম। রাত তখন ঠিক কটা তা জানি না, কিছুটা তন্দ্রা আচ্ছন্নের অনুভূতি হচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ ওই আয়নাটির মধ্যে কেউ যেন হেঁটে ঢুকে গেল। মুহূর্তের মধ্যে আমার ঘোর কেটে গেল। নিজেকে প্রশ্ন করলাম, কি ছিল ওটা? কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো? উঠে দাঁড়ালাম, সোজা আয়নার সামনে যেতে আমি আতকে উঠলাম। এ কি, এটা আমি কি দেখছি? আয়নার ভেতরে যেন গোটা একটা জগৎ বিরাজ করছে, আর তার ভিতরে কিছুটা দূরে একটা লোক হেঁটে যাচ্ছে। লোকটাকে ডাকতে যাব, ঠিক সেই মুহূর্তে বেহায়া শালটা পায়ে জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। তড়িৎ বেগে উঠে পড়লাম এবং নিজেকে আবিষ্কার করলাম দর্পণের ভেতরে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার বৈঠকখানাটিকে। সোফা, চেয়ার, টেবিল, বুকশেলফ সবই রয়েছে, শুধু আমি নেই। বাইরে বেরোনোর ব্যর্থ প্রয়াসের পর শাশ্বতের বলে যাওয়া অন্য জগতের কথা মনে পড়ে গেল। মনে ভীতির সঞ্চার করতে লাগলো। সাথে সাথে আগন্তুক লোকটার উপর আমার ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। সিদ্ধান্ত নিলাম, এর শেষ দেখেই ছাড়ব। গুরুদেবের নাম নিয়ে ভেতরের দিকে এগোতে থাকলাম। ভেতরটা সম্পূর্ণ এক অদ্ভুতুরে মায়া বিচারে আচ্ছাদিত। কেন জানি মনে হলো আমি নিজেকে হারিয়ে ফেলেছি। মরুভূমি সম একটা একটা বিশাল ফাঁকা জায়গায়, শুধু আমি ছাড়া আর আর কেউ নেই। হঠাৎ অনুভব করলাম এখানে এই মুহূর্তে শুধু আমি নই, ঠিক আমার পেছনে আরেকজন কেউ দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই আমার সমস্ত শরীর ভয়ে অবশ হয়ে যায়। আগন্তুক লোকটা আর একটা আয়নার সামনে আমার বিপরীতে দাঁড়িয়ে আছে। আমি নিজেকে কোনো মতে সামলে অতি কষ্টে ঢোক গিলে বললাম, আপনি কে? কে আপনি? আর আমি এখানে কোন জগতে রয়েছি? লোকটার তরফ থেকে কোনো উত্তর পেলাম না। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে বুক ফেটে যাওয়ার উপক্রম। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিলাম। লোকটার কাঁধে হাত দিতে লোকটা আপনা আপনি ঘুরে যেতে আমি আটকে উঠলাম। এ যে সেই বিক্রেতা, বেটে খাটো লোকটা। লোক বলা ভুল হবে, এ এ যেন সাক্ষাৎ নরপিশাচ। চোখ দুটোকে নির্মমভাবে কি যেন উপড়ে নিয়েছে। তার নখযুক্ত হাত হঠাৎ লম্বা হয়ে আমার দিকে বাড়ি দিয়ে গলা টিপে ধরল। আমার মুক্তি, আজ আমার মুক্তি। কিসের মুক্তি আপনার? আর আজকে আপনার মুক্তি হতে যাবে কেন? সেই কতকাল এই জাদু নায়নার দুনিয়ায় আমি এখানে আটকা হয়েছিলাম। তোর দু চোখ উপড়ে নেওয়ার পর আজ থেকে তুই অন্ধ হয়ে
আর আমি মুক্তি পাবো। এখানে একজন এলে আরেকজন ছাড়া পায়। আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর আপনার কিছু করব না। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। চোখ খুলে দেখলাম আমি ঘুমের ঘোরে রঘু কাকার হাত ধরে টানাটানি করছিলাম। উঠে বসলাম। তার মানে আমি কি স্বপ্ন দেখছিলাম? আয়নাটার দিকে তাকিয়ে দেখলাম আয়নাটা যথাস্থানে রয়েছে।